পৃথিবীর যে প্রান্তে যেজন বসে আজকের এই উদ্যান টেলিভিশন আয়োজিত লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর উদ্যান টেলিভিশনের আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে 80 দশকের দুজন গুরুত্বপূর্ণ কবি, একজন কবি গোলাম কিবরিয়া পিনু, আরেকজন কবি শাহিন রেজা। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ভারত থেকে 80 দশকের দুজন গুরুত্বপূর্ণ কবি, কবি কাজল চক্রবর্তী এবং কবি শান্তিময় মুখোপাধ্যায়। আমরা আজকে এই চারজন গুণী কবির কাছ থেকে তাদের কবিতা পাঠ শুনবো এবং 80 দশকের বিভিন্ন বিষয়াশয় নিয়ে আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আড্ডায় মেতে উঠব। শুরুতেই আমি চলে যাচ্ছি আজকে কবি গোলাম কিবরিয়া পিনুর কাছে। কবি গোলাম কিবরিয়া পিনু ভাই, আমরা আপনাকে দিয়ে কবিতা পাঠ শুরু করছি। কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। প্রথমত উদ্যান লিটল ম্যাক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষত আমাদের প্রিয় জন কবি তৌফিক জহুরকে। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আরো প্রিয় বন্ধু কবিরা, কবি কাজল চক্রবর্তী, কবি শান্তিময় মুখোপাধ্যায় ও কবি শাহিন রেজা, এবং যারা দেখছেন তাদের সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমেই একটি কবিতা পড়ি। এটা হচ্ছে ভাষার মাস, ভাষা আন্দোলনের মাস, আন্তর্জাতিক ভাষা দিবসের মাস, সে কারণে একটি ভাষা বিষয়ক কবিতা পড়ি প্রথমে। কবিতার শিরোনাম বাংলা ভাষা একা একা কাঁদছে। শহীদ মিনারে গিয়ে রাতের বেলায় বাংলা ভাষা একা একা কাঁদছে, তার কেউ নেই। তার জন্য রাষ্ট্র আছে, তার জন্য সরকার আছে, তার জন্য প্রতিষ্ঠান আছে, তার জন্য লেখক ও শিল্পী আছে। তারা তার খুব কাছাকাছি নাকি দূরবর্তী দূরালোকের সুখ তারা। শহীদ রফিক জুব্বার সালামদের কবর থেকে ডেকে এনে শুনশান নীরবে অলক্ষ্যে বাংলা ভাষা দেখাচ্ছে তার পিঠে কত চাবুকের দাগ। হীনচেতা বাঙালিও চাবুক মেরেছে। বাংলা ভাষা এ বয়সে এতদিন পর ভীতিবিহ্বলতায় কাঁপছে। বাংলা ভাষার নব্য শত্রুর দঙ্গল, বৈরী ভাবাপন্ন চিরশত্রু অমাবস্যা রাতে জোনাক জোলা অন্ধকারে জুতো পরে খটখট করে বাংলার মাটিতে হাঁটবে। আমরা লোভ সংবরণে নয়, লোভ বাড়ানোর জন্য ব্যতিব্যস্ত, লোভে লোভে দক্ষ হয়ে উঠি বাণিজ্যের ভাই ব্রাদারের সাথে। ভিনদেশি ভাষায় বাক্য তৈরির মওকা পেয়ে বাংলা ভাষা মুখের চৌহদ্দি থেকে দূরে ডোবায় ডুবিয়ে রাখছি। নদীকান্ত বাংলা ভাষা সমুদ্রের জলে টাইটানিকের মতো ডুবন্ত জাহাজ হয়ে ধীরে ধীরে ডুবতে থাকবে। সেই সাথে ডুবতে থাকবে বাংলা ভাষার বাংলাদেশ। আমরা টাট্টু ঘোড়ায় চড়ে টক বগিয়ে ছুটছি, চারপাশে কিছুই দেখছি নে। টাট্টু ঘোড়ার পদাঘাতে যে বাংলা ভাষার মৃত্যু হচ্ছে তা না দেখে ঝুমকো নাচের আসরে ঢুকে যাচ্ছি। বাংলা ভাষার মৃত্যু হলে তা পড়ে থাকবে বিরান ভূমিতে, অপেক্ষায় আছে আততায়ী বাংলা ভাষার ফসিল থেকে ফসিল ফুয়েল তৈরি করে নিয়ে তাদের চার চাকার অচল গাড়িটা চালাবে। শিশুর আধবলের সাথে তাদের মুখে তুলে দিচ্ছি ভিনদেশি ভাষা। ঘূর্ণিবায়ু টেনে এনে ধুলি ধূসরিত করে ফেলি উঠানো ঘর। ধুলোয় আমরা চোখ দুটি খুলতে পারছি না, ভুলে যাচ্ছি ভাষার আতুর ঘর, আমাদের জন্মের ইতিহাস ও জন্ম ভিটে। চোখ খুলতে খুলতে তার আগে লুপ্ত হয়ে যাবে আমাদের ভাষা বাগানের বনমল্লিকা, আমাদের ভাষা বাগানের কাঠগোলাপ, আমাদের ভাষা বাগানের নাক কিশোর, আমাদের ভাষা বাগানের শ্বেতকরবী। বাংলা ভাষার সাথে রক্তের সম্পর্ক প্রতি মুহূর্তে ছিন্ন করব, থাকবে না হাতের টান।
বাংলা ভাষাকে অশ্রুলোচনের ভিতর রেখে কোন মুখে আমরা উৎসবে মেতে উঠি, কোন মুখে আমরা উৎসবে মেতে উঠি। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া কিনু ভাই, চমৎকার ভাষার মাঝে একটি ভাষা বিষয়ে কবিতা পাঠ করার জন্য। এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি কবি কাজল চক্রবর্তীর কাছে। কবি কাজল চক্রবর্তী, আপনি একটি কবিতা পাঠ করবেন, এরপরই কবিতা পাঠ করবেন কবি শাহিন রেজা ভাই, আপনি প্রস্তুত থাকবেন। তারপর পড়বেন কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কাজল চক্রবর্তী। দাদা, আপনি একটি কবিতা পাঠ করুন। আমি একটা প্রেমের কবিতা পড়ছি। আমাদের তো ভাষা তো প্রেম, ভাষার সঙ্গে বদ্ধতা তৈরি হয়, সেটাও প্রেম। প্রেম কবিতার নাম ভয় করে। ভীষণ জমাট বেঁধে আছি, হিমের স্পর্শ মগজ জুড়ে, যেতেই হবে ওই ওখানে আপন মনে, সেই যেখানে আলগা হতে ইচ্ছে করে। ইচ্ছে করে পলকা পেজা তুলোর মেঘে ভেসে যেতে ইচ্ছে করে। ইচ্ছে আছে, ইচ্ছে আছে একটা দুপুর ছেনে ছেনে বিকেল এবং সন্ধ্যা থেকে মুঠো মুঠো নীলাভ চুলের মালা গাঁথবো দুঠোঁট দিয়ে, অন্ধকারে আলো হব। ইচ্ছে আছে আলো হবার অন্ধকারে, সত্যি যাব, বলবে না তো ভয় করে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কাজল চক্রবর্তী দাদা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি স্নিগ্ধা বাউল, তিনি বলছেন ভালোবাসা। কবি কুশল ভৌমিক বলছেন জয় হোক। ফেরদৌস আলম মানিক বলছেন সবাইকে সুন্দর লাগছে। মাহফুজা অনন্যা কবি, তিনি বলছেন ভালোবাসা শুভেচ্ছা প্রিয় কবি মুখ সকল। কুশল ভৌমিক বলছেন কাজলদা মানেই তো প্রেম। মালা ঘোষ মিত্র যুক্ত হয়েছেন, তিনিও বলছেন শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি বাংলাদেশের 80 দশকের গুরুত্বপূর্ণ কবি শাহিন রেজার কাছে। কবি শাহিন রেজা ভাই, আপনি একটি কবিতা পাঠ করবেন এই মুহূর্তে। এরপর কবিতা নিয়ে আসবেন আমাদের প্রিয় কবি শান্তিময় মুখোপাধ্যায়। কবি শাহিন রেজা ভাই। কবিতার নাম ঈশ্বর, মেঘ এবং গুলিপথ। যথারীতি মেঘ বয়ে যায় এবং আমি ঢুকে পড়ি সেই সুড়ঙ্গে, যার একদিক খোলা আর অন্যদিক ঢাকা ঈশ্বরের কালো চশমায়। এখানে নিউটনের সূত্র অচল, অসার মেটাফিজিক্স। আমি চোখ বন্ধ করে ইঁদুরের বাসি বিষ্ঠার গন্ধ নেই। চারপাশে বাতাস কেমন স্থির। অন্ধকারেরও এক প্রকার আলো আছে। সেই আলো আয়নায় আমি আমার বর্তমানকে খোঁজার চেষ্টা করি, ভবিষ্যৎকেও। অথচ কি আশ্চর্য, সকল প্রত্যাশায় জ্যোতি ঘটিয়ে অতীত এসে হাজির হয় অন্ধদৃষ্টি পর্দায়। অতীত মানেই তো ফেলে আসা কিছু, ভুলে আসা কিছু। ইঁদুরের বিষ্ঠার গন্ধ ঠেকে যায় তরল ন্যাপথলিনে। আমি খালি হাতে স্পর্শ করি আমার মায়ের মুখ, তার চোখ কেমন ভেজা ভেজা। মাগো, আমি কবি হতে চাইনি, কবি হওয়া মানেই দুঃখ, তুমি বলেছিলে। আমি দুঃখ পেতে পেতে ঈশ্বরের সন্তান হতে চেয়েছি। সময় এগিয়ে চলে এবং এক সময় মাকড়সাগুলো দৌড়তে থাকে, আর কয়েকটি বাদুড় আমাকে পশ্চাতে রেখে দ্রুত বেরিয়ে যায় এবং ইঁদুরেরা খুঁজতে থাকে গর্ত দেয়াল গাত্রে। সুড়ঙ্গের গলিপথ থেকে হঠাৎ একটি গায়েবী আওয়াজ ধ্বনিত হয় এবং ঈশ্বরের কালো চশমা অপসৃত হতে হতে ভেসে আসে একটি সকাল। কবির আকাশ জুড়ে তখন প্রার্থনার ছড়াছড়ি। কবি মেঘ কুড়াতে থাকে, শব্দ কুড়াতে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহিন রেজা, চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। আমাদের সঙ্গে বেশ কিছু
দর্শক ইতিমধ্যেই কমেন্টস করা শুরু করেছেন। রওশন রবি বলছেন দারুণ কবিতা এবং পাঠ। কবি শাহিন রেজা, কবি মাহফুজা অনন্যা বলছেন অন্ধকারেরও এক প্রকার আলো আছে। কবি শাহিন রেজাকে প্রাণ ঢালা অভিনন্দন। কুশল ভৌমিক বলছেন চমৎকার শাহিন ভাই। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তিময় মুখোপাধ্যায়। দাদা, আপনি একটি কবিতা পাঠ করুন। ভ্যালেন্টাইন সপ্তাহের আজ দ্বিতীয় দিন। সকলকে আমার চকলেট শুভেচ্ছা। বসন্ত চলে আসছে, তাই আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে আছি ফাল্গুনের। এই ফাল্গুনকে নিয়ে সামনে রেখে একটা কবিতা আমি প্রথম পাঠ করছি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অনুশীলন পর্ব থেকে। কবিতার নাম রং। ভেসে এলো হাওয়া, যেদিকে দক্ষিণ সেই দিক থেকে, আর জ্যোৎস্নায় ভিজে গেল অল্প মাঠের শরীর। খোলা ঘরে তালা দিতে গিয়ে ভুলে যে মেয়েটি ছুটে এলে নিষ্ঠের প্রান্তর ডিঙিয়ে। বলো মেয়ে, স্তনের কোরক ভেঙে ফুটিয়েছি স্তন আমি কি প্রথম? সেদিন এমনই ছিল রাত, তোমার চোখের নিচে লুঠের আনন্দে ঘন কান্নার প্রপাতে যেন স্তব্ধ চলাচল। ফসলের অহংকারে তোমাকে কাঁপায় এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি বসে থাকি। অদূরে ফাল্গুন আসে, শিমুলের তাৎপর্য নিয়ে লাল। ধন্যবাদ কবি শান্তিময় দাদা, চমৎকার একটি কবিতা পাঠ করলেন। এ পর্যায়ে আরো কিছু দর্শক কমেন্টস করেছেন। কবি মাসুরা লাকি বলছেন সত্যি কবি হওয়া মানে দুঃখ। কবি শাহিন রেজা অভিবাদন। কবি মাহবুবা ফারুক বলছেন শুনছি। মাহবুবা ফারুক আরো বলছেন সুন্দর কবিতা সন্ধ্যা। এ পর্যায়ে আমাদের একটি করে কবিতা পাঠ হয়ে গিয়েছে। আমরা এখন একটু আড্ডায় চলে যাব। আড্ডার ফাঁকে ফাঁকে আমরা আবারও কবিতা পাঠ শুনবো প্রিয় এবং গুরুত্বপূর্ণ কবিদের কাছ থেকে। এ পর্যায়ে আমরা আড্ডার প্রথম প্রশ্ন থেকে চলে যাচ্ছি। আজকে প্রথম প্রশ্নটি করা হবে কবি শাহিন রেজা ভাইকে, এরপরে প্রশ্ন করা হবে কবি শান্তিময় মুখোপাধ্যায়, এরপরে কাজল চক্রবর্তী, এরপরে গোলাম কিবরিয়া পিনু ভাই। কেন এই প্রসঙ্গে এটি বলে নিচ্ছি যে যেহেতু শুরু করেছি পিনু ভাইকে দিয়ে, তো পিনু ভাইকে দিয়ে প্রশ্নপত্র ফাঁস করলে বাকি তিনজন কবিরা হয়তো বলবে যে গোলাম কিবরিয়া পিনুকে দিয়েই প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। কাজেই আমরা শুরু করছি শাহিন রেজা ভাইকে দিয়ে। কবি শাহিন রেজা ভাই, আপনি নিশ্চয় জানেন যে 80 দশকের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে 3টি গ্রন্থ নির্মিত হয়েছে আপনাদেরকে নিয়ে। 80 দশকের বাংলাদেশ থেকে, বাংলাদেশের 70 দশকের কবি মাহমুদ কামাল ও মোহাম্মদ আব্দুল মান্নান সম্পাদিত 80 দশকের কবিতা, এটি দু বাংলাকে নিয়েই করা হয়েছিল। এছাড়া শরীফ শাহরিয়ার একটি করেছিলেন 80 দশকের কবি ও কবিতা। এছাড়া কলকাতা থেকে অলোক বিশ্বাস দাদা কবিতা ক্যাম্পাস থেকে করেছিলেন বাংলাদেশের 8 দশকের কবিতা। উনি দুটো পাঠ করেছিলেন, একটি পাঠ ছিল বাংলাদেশ কেন্দ্রিক, আরেকটি পাঠ ছিল ভারত কেন্দ্রিক। তো সেই 3টি বইয়ের আলোকে কিছু প্রশ্ন এখন করা হবে। প্রথম প্রশ্নটি কবি শাহিন রেজা ভাইকে, বাংলা কবিতায় 80 দশকের স্বতন্ত্র বৈশিষ্ট্য কি বলে আপনি মনে করেন এই দশকের? একই প্রশ্ন আমরা সবাইকে করব, আপনাকে দিয়ে শুরু করছি কবি শাহিন রেজা ভাই। আচ্ছা, প্রথম তো কবিতা পাঠ করলাম। কাউকে ধন্যবাদ শুভেচ্ছা দেওয়া হয়নি। কাজল চক্রবর্তী, আমাদের পাগলা দাদা, পাগলা বন্ধু, গোলাম কিবরিয়া পিনু, শান্ত স্থির সরল কবি, আর শান্তিময়, তার জন্মদিনে আমি একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলাম ফেসবুকে। আমি জানি না সে এখন কেমন আছে, তবে তার হাসি এবং না কামানো দাড়ি বলে দিচ্ছে সে খুব ভালো আছে। তৌফিকের আয়োজনটা আসলে সত্যি হৃদয় দিয়ে অনুভব করার মতো। 80 দশক নিয়ে যে কাজ হয়েছে আমাদের দেশে খুব একটা ব্যাপক হয়েছে বলে আমি মনে করি না। তার কারণ হলো 80 দশক 70-এর একটা সাউন্ড আসছে বোধহয়, সাউন্ড কারো কাছ থেকে কোনো সাউন্ড লিক করছে না। মনে হয় অন্যগুলো মিউট করে রাখা ভালো, অন্যদের। পিনু ভাইয়ের মিউট করা আছে, পিনু ভাইটা মিউট করা আছে, সাথে একটু মিউট করে রাখেন। কাজল জাটটা মিউট করা নেই, কাজল জাটটা স্টুডিও থেকে করে দাও, ওখান থেকে করে দাও। একটু স্টুডিও থেকে কাজল জাটটা মাইকটা মিউট করে দেন।
হ্যালো। হ্যাঁ, তো হ্যাঁ বলুন শাহিন আমি ভাই। হ্যাঁ, এবার আমি আলোচনায় যাচ্ছি। 80-র দশক নিয়ে তেমন একটা কাজ হয়নি। আর যে কাজগুলো হয়েছে আমি বলবো সে কাজগুলা আহ, মোটামুটি ভাবে যার যার স্থান থেকে হয়েছে। ব্যাপক বা সার্বজনীন যে আলোচনাটা 80-র দশক নিয়ে, সেটা এখনো হয়নি, উঠে আসেনি। মানে এখানে বিভিন্ন পথ, বিভিন্ন মতকে যুক্ত করার একটি বিষয় আছে। আমরা আসলে তো গোষ্ঠীবদ্ধ, প্রত্যেকেই যার যার নিজস্ব গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। নিজের গোষ্ঠীটাকে ঠিক রেখে তারপরে ডানে বামে কিছু একটা হাত বাড়াই, যেখানে যতটুকু পাই নিয়ে নিই। কে বাদ পড়লো, কে থাকলো না থাকলো, ব্যাপকতর আলোচনায় আসি না। অবশ্য সমকালীন সমকালীন সময়ে দাঁড়িয়ে কোনো কিছুর মূল্যায়ন করা অসম্ভব। আম, আমাদের মূল্যায়ন করবে মহাকাল। আমরা শুধু এটুকুই বলতে পারি, 80-র দশকে যে কাজটুকু হয়েছে তা খুবই সামান্য। আর একটি দশকে দাঁড়িয়ে আমি যখন আমার দশক নিয়ে কাজ করি, আলোচনা করি, তখন স্বাভাবিকভাবেই কিছুটা অসম্পূর্ণতা থেকে যায়। কারণ 80-র দশকের আমরা যারা 80-র দশক থেকে উঠে এসেছি, তারা এখন মধ্যাহ্ন পেরিয়ে প্রৌঢ়ত্বের কাছাকাছি চলে যাচ্ছি। হয়তো আমাদের সামনে আরো সময় আছে, সময় বলে দেবে কে কোন অবস্থানে যাবে। 80 শুরু করেছিল অনেকেই, একটা রেস যখন শুরু হয়, যখন বাঁশি বাজে কিংবা ফায়ার হয়, সবাই যখন রান করে, তখন দেখা যায় কেউ কেউ এগিয়ে যায়, আস্তে আস্তে কেউ কেউ ঝরে পড়ে, আবার কেউ কেউ পিছন থেকে সামনে উঠে চলে আসে। তো এটা একটা রেস। তো কবিতায় কে কোথায় আছেন, কে কোথায় থাকবেন, কে কত দূরে যাবেন, এটা নির্ণয় করার সময় এখনো আসেনি। আমি তো মনে করি 80-র দশকের দু একজন বাদে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো কবি আমাদের মাঝে আহ, নেই। আমরা হয়তো সামগ্রিকভাবে ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা দিয়ে কারো কারো কথা বলতে পারি। আজকে 80-র দশকের এই এই অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর হতো যদি আমরা রেজাউদ্দিন স্টেলিন এবং শোভিত বসুকে আমাদের মাঝখানে পেতাম। তাহলে হয়তো 80-র কবিতা নিয়ে আমরা একটি ব্যাপক আলোচনা করতে পারতাম। তারপরেও যেটা আমি বলতে বলতে চাই সেটা হচ্ছে, আহ 70-এর যে স্লোগান নির্ভর কবিতা ছিল মুক্তিযুদ্ধের পরে, যে একটা সামগ্রিক রাজনৈতিক একটা পরিবর্তন, একটা পটভূমি, এই সময়টায় রাজনৈতিক কবিতার একটা বিশাল উত্থান ঘটেছিল, বিশেষ করে আমাদের দেশে। তখন এখানকার কবিতায়, রাজনৈতিক কবিতায় যেটা হয় সেটা স্লোগান নির্ভরতা থাকে, স্ট্রেট কবিতা, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের, মানে এরকম একটা কিছু আর কি। তো ওই সময় এই ধরনের কবিতা এক বেশ বাজার ছিল খুব ভালো, মানুষেরও নিয়েছিল। কিন্তু আসলে কাব্যিক বিচারে এই কবিতাগুলো কতখানি কবিতা, সেটা সময় বলে দেবে। হয়তো তাৎক্ষণিকভাবে এই কবিতাগুলো প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল। তো সেই 70-এর সেই ডামাডোল, সেই কবিতার রাজনৈতিক কবিতার স্রোত, এ থেকে বেরিয়ে এসে একটি শান্ত শান্ত স্থির, মানে আমরা নদীর জোয়ার থেকে বেরিয়ে এসে একটি জলাশয়ের মধ্যে আমরা যেন স্থিত হলাম। 80-র কবিরা আমরা প্রকৃত অর্থে কবিতায়, স্লোগান থেকে কবিতায় ফিরে যেতে চাইলাম। এবং আমরা একটি শান্ত, স্থির, ধীর, শক্তি সম্পন্ন কাব্য শরীর নির্মাণে নিজেরা আহ মনোনিবেশ করলাম। এই যে ট্রাক, এই ট্রাক থেকেই দেখেন এরপরে 90-এর কবিরা 80-র ফর্মটাকে ভেঙে আরো একটু সামনে এগিয়ে গেল। আমরা যেখানে শান্ত স্থিরতার মধ্যে থেকে একটা নতুনের সন্ধানে নিমগ্ন ছিলাম, স্লোগান থেকে বেরিয়ে এসে, স্রোত থেকে বেরিয়ে এসে শান্ত স্থির জলাশয়ের মধ্যে আমরা স্থিত হতে চাইলাম। 90-এর কবিরা এই ক্ষেত্রে এসে তারা তাদের চিন্তার ব্যাপকতাকে এখানে ছড়িয়ে দিতে চাইল। তারা কবিতাকে আহ, মানে শোনার চেয়ে বোঝার বিষয় হিসেবে আহ, মূল্যায়ন করতে চাইলো, এবং সেইভাবে তারা নিরীক্ষাধর্মী নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত হলো। তো বলতে গেলে স্লোগানের বিপরীতে যে কবিতার স্রোত শুরু, সেই স্রোত শুরু করেছে 80। সেই স্রোতটাকে আহ আরো গতিময় করেছে 90। আর শূন্য দশক বা বর্তমান সময়ের যে কবিরা কবিতা লিখছেন, আমি মাঝে মাঝে তরুণ কবিদের অনেক কবিতা পড়ে স্তম্ভিত হয়ে যাই, চুপচাপ বসে থাকি, একবার দুবার তিনবার পাঠ করি, এবং কারো কারো কবিতার বই আমি মাথার কাছে নিয়ে শুই।
রাতে যখনই সময় পাই আমি সেটা পাঠ করি। আসলেই 90-এর কবিতা ভাববার কবিতা। আমরা 80-তে ভাবনা শুরু করেছিলাম, সেই শুরুটাকে প্রাণময় করে তুলেছে ওরা। তো যাই হোক, যত দিন যাচ্ছে কবিতার ফর্ম বদল হচ্ছে, কবিতা নিয়ে আরো কাজ হবে। 80-কে নিয়ে যতটুকু কাজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে তাতে ন্যূনতম তৃপ্ত নই। 80 নিয়ে আরো কাজ হওয়া উচিত, 90 নিয়ে কাজ চলছে, 70 নিয়েও কাজ হওয়া উচিত। আসলে আহ দর্শক নিয়ে অনেক অনেক প্রশ্ন তোলেন। এখন আমি তরুণতম একজন, এখানে আমার একটু একটা অবজারভেশন আছে যে একজন তরুণতম কবি যিনি গতকাল থেকে লেখা শুরু করলেন, একদম তরুণতম কবি। আবার আল মাহমুদও কবিতা লিখেছেন, শক্তি চট্টোপাধ্যায়ও কবিতা লিখেছেন। এখন আমি যদি শক্তি চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিত্ব শক্তি, শক্তি চট্টোপাধ্যায়ের সেই যে অর্জনের সাথে এই তরুণতম কবির অর্জনটিকে যদি মিলিয়ে দুজনকে একই পাল্লায় মেপে সের দরে ওজন করতে চাই, এটা বোধহয় ঠিক হবে না। তো দশকটার বিভাজনটা আমার যেটা মনে হয় এটা আরো আগে শুরু হয়েছে। আমার যেটা মনে হয় 30 থেকে, আমি যতটুকু আমি আমার আমার জ্ঞানে আছে যে 30 থেকেই মোটামুটি একটা বিভাজন, আহ শতকের বিভাজনটা ব্যাপকতর পর্যায়ে পৌঁছেছে। তো শতক ভাগ দিয়ে করলে কি হয় যে শতকে গেলে মোটামুটি একটা 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 রুম থেকে আরেকটা রুমে যাওয়া, আরেকটা রুম থেকে আরেকটা রুমে যাওয়া, এক একটি সময়কে ধরে এনে বিচার করা, তাতে আমাদের মানে একটু একটু মানে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণটা সহজতর হয়। তো 80-র কবিতা নিয়ে কাজ আরো হোক। আমার প্রত্যাশা আজকের যে তরুণ, সে তার আজকের যে অনুজ, সে তার অগ্রজকে মূল্যায়ন করুক, তারাই আমাদের বিচারক হোক এবং আমরা নই। তাদের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা আমাদের কবিত্ব শক্তিকে অনুভব করার চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহিন রেজা, চমৎকার করে কথা বললেন। আমাদের মধ্যে আরো দর্শক উপস্থিত হয়েছেন। ক্যামেলিয়া আহমেদ বলছেন সুন্দর আলোচনা হচ্ছে শাহিন ভাই, অভিনন্দন। রওশন রবি বলছেন নতুন কবিদের জন্য আশীর্বাদ, শ্রদ্ধা এবং শুভেচ্ছা কবি শাহিন রেজা। কেশব রঞ্জন দাদা বলছেন আমরা তৈরি করলাম সংগঠন 80-র দশক কবিদের অনিরুদ্ধ 80। এ পর্যায়ে আমি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কবি কাজল চক্রবর্তীকে। কবি কাজল চক্রবর্তী, আপনি এখন কথা বলবেন বাংলা কবিতায় 80 দশকের কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কি। আরেকটি বিষয় আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, আপনারা সবাই গুণীজন, আমাদের সময় এবং ফ্রেমটা আমরা মাথায় রাখবো, কারণ আমাদের 4টি করে প্রশ্ন রয়েছে। যদি আমরা একটি প্রশ্নের মধ্যে দিয়ে যদি সময় শেষ হয়ে যায় তাহলে আড্ডাটা ঠিক মতো জমবে না আর কি। তো আমি এই বিষয়ে অনুরোধ করছি কবি কাজল চক্রবর্তী দাদা, দাদা আপনি বলবেন বাংলা কবিতায় 80 দশকের কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কি। মাইকটা মিউট করা আছে, মাইকটা মিউট করা, মাইকটা মিউট করা আছে। হ্যাঁ বলুন বলুন বলুন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে। বেশ, আমি উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। যারা কষ্ট করে শুনছেন তাদেরকেও। আমার প্রথমেই একটা মনে হয় সঞ্চালক আমাদের অত্যন্ত স্নেহের জহুরকে বুঝিয়ে দেওয়া, মানে ধরিয়ে দেওয়া ভালো। 8-এর দশক নিয়ে প্রথম যে এটা বেরোয়, সংকলনটা বেরোয়, সেটা বাংলাদেশ থেকে বেরিয়েছিল 8-এর দশকের কবিতা না, প্রথম আমাদের এখানে বেরিয়েছিল 80-র দশকের কবিতা, সেটা 1994 সালে। তার পরের বছর কি তার পরের বছর সম্ভবত সমরেশ দেবনাথ করেছিল 80-র দশকের কবিতা। আমাদের এখান থেকে 1997 সালে বেরোয় 80-র কবিতা, সেটা আমি, রামকিশোর, ধীমান তিনজনের সম্পাদনা করেছিলাম। এই সেই বই আমার হাতের কাছে রেখেছি, 80-র কবিতা। তারপরে তার অনেক দীর্ঘ বিরতির পরে এটা বেরোয় 80-র দশকের কবিতা কামাল। তো তারপরে অনেকগুলো বেরিয়েছে আমাদের এখানে, ওই আরো নামটা ভুলে যাচ্ছি। ও 80-র দশকের কবিদের নিয়ে এ বাংলার এটা মূলত দারুণ একটা আলোচনা করেছে, এবং আলোচনা গ্রন্থ ওটাই প্রথম। যাক, এটা হলো কি 80-র দশকের নিয়ে কি কাজ হয়েছে আমি যেটুকু জানি সেটা বললাম, জহুরেরটা আছে।
আশির কবিতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে 1947-এ দুটো সামাজিক অবস্থার টুকরো হয়ে যায়, আলাদা হয়ে যায়। সে আলাদাটা কি? আলাদা হলো গিয়ে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ, তাদের বাচনভঙ্গি, তাদের স্বরক্ষেপণ, তাদের শব্দ নির্বাচন এবং তাদের কবিতার বিষয় অবশ্যই মুক্তিযুদ্ধ, সেটা তো ছিলই। সেটা একটা তারা সংকটের মধ্যে দিয়ে বেরিয়ে এসছেন। আর 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, তখন ভারতের সঙ্গে সংযোজিত হলো পশ্চিমবঙ্গ, যেখানে সর্বত্র আদৃত হচ্ছে বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষা একটা সার্বিক ভাষা নয়। তেঁতুলিয়া থেকে টেকনাফ যেমন বাংলাদেশে বাংলা ভাষা, কাশ্মীর থেকে কন্যাকুমারী কিন্তু বাংলা ভাষায় আদৃত নয়, এটা পশ্চিমবঙ্গের একটা প্রাদেশিক ভাষা। তো এই প্রাদেশিক ভাষার যে চিন্তন, প্রাদেশিক ভাষার যে সমস্যা, সেই সমস্যার সঙ্গে বাংলাদেশের আশির কবিতার সমস্যা মিলবে না, মেলেও নি। শাহীন যেটা বললেন যে 70-এর উচ্চকিত কণ্ঠ এসে অনেকটা মানে স্থির দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে 8-এর দশকে, ঠিক তেমনি ভাবেই আমি বলতে চাই আমাদের বাংলা কবিতার যে ধারাটা দেশভাগের পর আমরা দেখেছিলাম, সেই দেশভাগের ধারার কবিতা সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এরা যে ভাষা দিয়ে শুরু করেছিলেন, আমাদের গণতান্ত্রিক অধিকারের ভাষাকে দিয়ে যে বীজ উনি বপন করেছিলেন, সেটা এসে কিছুটা প্রেমে আপ্লুত হয়ে যায় জীবনানন্দের ধারায়। সেই ধারায় তো শক্তি রয়েছেন, সুনীল রয়েছেন, শঙ্করদাও আছেন, এবং ওই 50-এর দশকে প্রায় সব কবি। তারপরে 60-এ এসে আমাদের বিভিন্ন রকম শাস্ত্রবিরোধী আন্দোলন, আরো কতগুলো আন্দোলন দানা বাঁধে। 70-এ এসে উন্মাতাল 70 নকশাল আন্দোলন। 80-তে এসে তো অন্য জায়গায়, 80-তে এসে একটা অন্য ধরনের আন্দোলন শুরু হয়, সেটা হলো কি শুধুমাত্র লেখ্য নয়, প্রিন্ট মিডিয়া নয়, সেখানে তখন দূরদর্শনের একটা ভাষা এসে, ইলেকট্রনিক মিডিয়া এসে যুক্ত হয়। এখন এই যুক্ত হওয়ার পেছনে যে বিভাজনটা হলো সেটা কিভাবে বলি। আমাদের দেখেছি প্রতিষ্ঠানের কাছাকাছি থাকার একটা প্রবণতা আমরা দেখতে পাই 50-এর দশকে, এবং তাদের কাব্য ভাষায় কিছুটা প্রতিষ্ঠান মুখীনতা থাকে, এবং সেটা রয়েছেও। 60-এ এসে তার বিপরীত ধর্মী একটা কবিতা, আমরা প্রতিষ্ঠানকে বর্জন করব, আমরা প্রতিষ্ঠানের বিরোধিতা পাই 60-এর দশকে এসে। 70-এ এসে আবার প্রতিষ্ঠানের অভিমুখী হয়ে যান, আর প্রত্যেকেই যারা 70-এর প্রতিনিধি স্থানীয় কবি, জয় থেকে আরম্ভ করে মৃদুল, রণজিৎ, সবাই প্রতিষ্ঠানের মুখোমুখি গিয়ে হাজির হয়। 8-এ এসে ঠিক উল্টো একটা প্রবাহ তৈরি হয়, এরা কেউ প্রতিষ্ঠান নয়, প্রতিষ্ঠানের মুখোপেক্ষী নয়, এরা নিজেরাই এক একটা প্রতিষ্ঠান হয়ে ওঠার চেষ্টা করে। সেই কারণেই এদের ভাষা ভীষণভাবে বদলে যায়, এবং সেই ভাষার যে বদল, সেই ভাষার বদলের যে যে সড়কটা শুরু হলো, যেখান থেকে বদলটা নিল, যে টার্ন নিল অর্থাৎ বাঁক নিল, সেখান থেকে কিন্তু 90 তার পরবর্তী দশকে কবিরা এগোচ্ছেন। এইটা হলো গিয়ে সার্বিকভাবে আমাদের 8-এর দশকের ভাষা। আর কবি কেশব রঞ্জন যেটা বললেন, অনিরুদ্ধ 80, হ্যাঁ, এরকম একটা সংগঠন আমরা করেছিলাম, এবং সেটা সর্ববৃহৎ সম্মেলন হয়েছিল 8-এর দশকের কবিদের নিয়ে কলকাতায় 3 দিন ধরে। তার পেছনে অনেকেই আমরা ছিলাম। আজকে আমাদের বন্ধু তমালিকা নেই, মল্লিকা নেই, এরা প্রত্যেকেই ছিল সেই অনুষ্ঠানে। তো 8-এর দশকের এই যে জায়গাটা, এখন দেখতে হবে যে তারপরে আমাদের 8-এর দশকে এসে দেখা গেল আরেকটা বিভাজন, এই প্রিন্ট মিডিয়া ছেড়েও একটা বেতার মাধ্যম চলে এলো, মানে যেটা দূরদর্শন অথবা আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া। এই ইলেকট্রনিক মিডিয়া কিন্তু বাংলা কবিতার ক্ষতি করেছে, ভীষণভাবেই ক্ষতি করেছে। কিরকম ক্ষতি করেছে? তখন লোকে চেষ্টা করেছে কতটা শ্রুতি মধুর করা যায় কবিতাকে, কবিতার বিষয় নয়, কবিতার আবেগ নয়, কবিতার শুধু প্রতিস্থাপনা, অর্থাৎ স্থাপনা, মানে কি বলবো, প্রতিস্থাপনা না, ওটা করে গিয়ে কবিতাকে পারফর্ম করা। এই জায়গাটায় নিয়ে গিয়ে বাংলা 8-এর দশকের কবিতার কিছু চ্যুতি হয়েছে। বেশ কিছু কবি দেখা গেছে তারা ওটাতেই বিশ্বস্ত হয়েছে, তাদের কাছে কবিতার সে আবেগটা নেই, সেই জায়গাটা অফ হয়েছে। 90 তো ভীষণ ভাবেই হয়েছে। 90 আবার প্রতিষ্ঠানের মুখোমুখি যাদের নিয়ে আলোচনার বিষয়, তারা প্রত্যেকে প্রতিষ্ঠানমুখী কবিতা লিখছেন। কিন্তু বাংলা কবিতার এই যতই যা ধারা থাক, আমরা কিন্তু ইতিহাস বলে দেবে যে বাংলা কবিতা কোন জায়গায় অবস্থান করছেন এবং কিভাবে আছেন। তবে বাংলা ভাষা থাকবে, এটাই আমাদের কাছে একটা বিরাট বিবেচ্য, এবং এটাই মনে হয় আপাতত যে কোনো বাংলা কবিতার যে কোনো ধারা, যে কোনো দশক নিয়ে এটাই শেষ কথা হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি কাজল চক্রবর্তী দাদা, চমৎকার আলোচনা করার জন্য। কবি বিপ্লব ঘোষ বলছেন দেখছি, রওশন রুবি বলছেন সমৃদ্ধ আলোচনা, শুভেচ্ছা কবি কাজল চক্রবর্তী। কবি মাহফুজা অনন্যা বলছেন দারুণ বিশ্লেষণ করছেন কবি কাজল চক্রবর্তী।
এই পর্যায়ে আমরা চলে যাব কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। পিনু ভাই, আপনার কাছেও আমাদের একই প্রশ্ন। বাংলা কবিতায় 80-র দশকের কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। এখানে তো অনেকগুলো আলোচনাই হলো এবং অনেক পিনু ভাই, আপনার মাইকটা মিউট হয়ে আছে। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার, বলুন। হ্যাঁ, এখানে তো অনেকে দুজন আলোচনা করলেন 80 দশকের কবিতা নিয়ে। আমি একটু অন্যভাবে বলি, সেটা হলো এই যে আমরা লক্ষ্য করছি যে প্রায় 100 বছর ধরে বাংলা কবিতার যে ধারা এবং সেই 30 দশক থেকে যদি ধরি আজকে দ্বিতীয় দশক পর্যন্ত, তাহলে দেখবে একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে, কবিতা একটা সাজুজ্য আছে, একটা পরম্পরা আছে। এবং এই 100 বছরের কবিতা সঙ্গে প্রত্যেকটা দশকের সঙ্গে একটা সম্পর্কযুক্ত যোগাযোগ আছে, একটা ভাবাদর্শগত মিল আছে, বিষয়বস্তুর মিল আছে, ছন্দের মিল আছে এবং চেতনাগত মিল আছে। এটা একটা মূলধারা। এবং আমি মনে করি যে প্রত্যেক দর্শকেই প্রায় 10 থেকে 15 জন করে কবি, ভালো কবি এসছেন। সেই 30 দশক থেকে যদি ধরি, 40 দশক, 50, 60, এমনকি আমরা হয়তো অনেকে বলছি যে হয়তো 80 দশকে সেই রকম বিশিষ্ট কবি নেই। আমি এটা মনে করি না, কারণ 80 দশকেও আমি দেখবো যে 15 জন মতো ভালো কবি এসছেন এবং তারা ভালো কবিতা লিখেছেন। আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে দেখবো যে এখানে আত্মমুখীনতা নিয়ে কবিতা লেখা হয়েছে, স্বদেশ সমাজ চেতনা নিয়ে লেখা হয়েছে, নারীবাদী প্রসঙ্গ এসছে, অবচেতন চেতনা, এগুলো বিষয় নিয়ে কবিতা লেখা হয়েছে। এই চেতনাগুলো কিন্তু এই 100 বছরের কবিতার প্রত্যেক দর্শকের সঙ্গে সম্পর্ক যা, এটা আমি মনে করি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কবিতা কিভাবে আসলে জনপ্রিয় হয় বা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা লক্ষ্য করি যে সমালোচক যদি একটু গভীরভাবে চিহ্নিত করেন, কবিদের আবিষ্কার করেন, তাহলে কবিরা আবিষ্কৃত হয়। আবার পাশাপাশি যদি পাঠকরা কবিতাকে গ্রহণ করেন তাহলে হয়। আর পাঠকরা যদি কবিতাকে গ্রহণ না করে তাহলে কবিতা ওভাবে প্রতিষ্ঠিত হয় না একটা ভূখণ্ডে, একটা জনজীবনে। তো সেই কারণে আমি মনে করি যে আজকে যে প্রবলেম, মানে সমস্যাটা হচ্ছে এই যে কবিতার পাঠক কমে গিয়েছে। এই কবিতার পাঠক কমে যাওয়ার কারণে আমরা হয়তো বুঝতে পারছি না যে প্রত্যেক দশকে অনেক ভালো ভালো কবি এসছেন, অনেক ধরনের নিরীক্ষাও চলেছে। যেমন 80 দশকে যদি ধরি, অনেকে ছন্দ নিয়ে কবিতা লিখেছেন, ছন্দকে বর্জন করে বিভিন্ন মাত্রায় কবিতা লিখেছেন, বিষয়বস্তু এসেছে, মিথ এসেছে, আন্তর্জাতিকতা বোধ এসেছে, ইত্যাদি এসেছে। কিন্তু সেই কবিতাগুলোকে আমরা পাঠক হিসাবে চিহ্নিত করে, আবিষ্কার করে পড়তে পারিনি বা কাছে টানতে পারিনি। আমার কাছে যেটা সমস্যা মনে হয় যে এই 60 দশকের পর, 70 দশকের পর কবিতার পাঠক কমে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে শুধু এটা বলবো যে আমার প্রথম কবিতা বই বের হয় 1984 সালে। তখন জনসংখ্যা ছিল 10 কোটির নিচে, তখন 1200 কবিতার বই বের হতো। আর আজকে 18 কোটি লোক হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু কবিতার বই বের হয় 300 কপি। তা আমার কাছে মনে হয় যে আমরা কবিতা ভালো লিখছি, অনেকে নিবেদিত হয়ে কবিতা লিখছে, 80 দশকও আছে, 90 দশক আছে, কিন্তু কবিতার পাঠকের সঙ্গে একটা বিচ্ছিন্নতা এসছে। আমাদের সাহিত্যে, শিল্পে, কবিতা বিচার বিবেচনার ক্ষেত্রে সেই রকম মানে গুরুত্বপূর্ণ সমালোচকও নেই যারা কবিতাকে টেনে আনবেন, কবিকে আবিষ্কার করবেন, 80 দশকের কবিতার বিভিন্ন প্রবণতাকে চিহ্নিত করবেন। এ ধরনের কোনো আলোচনা, সমালোচনা আমাদের দেশে কিন্তু হয়নি। আমরা অনেকগুলো সংকলন ঠিকই বের হয়েছে, কিন্তু 80 দশকের কবিতা নিয়ে খুবই গভীরভাবে, অতল স্পর্শী ভাবে বিভিন্ন দিগন্ত উন্মোচন করে আলোচনা হয়নি। সেটা শুধু 80 দশক না, 70 দশকে কিছুটা হয়েছে, 60 দশকে তো বেশ হয়েছে, 50 দশকের কবিতা নিয়ে হয়েছে, কিন্তু 80 দশকের পর থেকে 80, 90 পরবর্তী কবিতা নিয়ে কিন্তু আমাদের দেশে ওভাবে আলোচনা হয়নি। সংকলন হয়েছে, কবিতা কিছু নিয়ে সংকলন করা হয়েছে, কিন্তু কবিতাকে ব্যাখ্যা করে, কবিতাকে আবিষ্কার করে, কবিকে আবিষ্কার করা হয়নি। এটাই হচ্ছে সমস্যা। এইটুকু বলে এখন শেষ করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি কামরুল বাহার আরিফ। তিনি বলছেন, কবি পরম্পরায় কবিতা লেখেন, দশক ধরে নয়।
কবি মাহফুজা অনন্যা বলছেন, কবি গোলাম কিবরিয়া পিনুকে সশ্রদ্ধ ভালোবাসা, সমালোচক এবং পাঠকের বিষয়টিতে শতভাগ সহমত পোষণ করছি। কবিতার বোদ্ধা পাঠকের অভাবে ভুগছে বাংলাদেশ। কবি মাসুরা লাকি বলছেন, খুবই সচেতন, সত্যবচন এবং গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর কবি গোলাম কিবরিয়া পিনু, অশেষ শুভেচ্ছা। কেশব রতন দাদা বলছেন, বাহ গোলাম কিবরিয়া পিনু, ভালো আলোচনা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি শান্তিময় মুখোপাধ্যায়ের কাছে। কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদা, আপনার কাছেও একই প্রশ্ন। বাংলা কবিতায় 80 দশকের কবিতার বৈশিষ্ট্য কি, স্বতন্ত্র বৈশিষ্ট্যটা কি আসলে? আমি অত ধারাবাহিক আলোচনায় না গিয়ে আমি কতগুলো পয়েন্ট 80 দশকের বৈশিষ্ট্যের পয়েন্টগুলো শুধু তুলে ধরছি। প্রথমত 80 দশকে প্রচলিত ছন্দের সজ্ঞান বর্জন শুরু হয়েছিল। পত্রিকা যে বেরোতো, 70-এর অজস্র পত্রিকা, হ্যাঁ, সেই পত্রিকার পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয়ত, টানা একবারে শাস্ত্র বিরোধী গদ্যে কবিতা লেখা শুরু হলো। 3 নম্বর পয়েন্ট হলো প্রতিষ্ঠান বা স্থা বিরোধিতা শুরু হলো এই প্রথম। খিচুড়ি কবিতা থেকে মুক্তির একটা দিশা দেখাতে শুরু করলো 80 দশক। খিচুড়ি কবিতা মানে আমি বলছি ওই শক্তি চট্টোপাধ্যায় যা জীবনের উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, তারপর 70 ওই চর্বিত চর্বণ করেছিলেন, তাকে আঘাত করার একটা প্রচেষ্টা শুরু হলো 80 দশকে। প্রতি কবিতার একটা চর্চার একটা অভ্যেস তৈরি হলো। আর সংহত কবিতার একটা ধারণাও তৈরি হয়ে গেল সেই সময়। যে সংহত কবিতা ভবিষ্যতে এখন যে কাজলও লিখছে, আমিও লিখছি, শাহিনেরও আছে, শাহিন তো করলো 4 লাইনের অনুকবিতা, এই অনুকবিতার বিষটা যার মধ্যে লুকিয়েছিল। এই হলো 80 কবিতার মোটামুটি বৈশিষ্ট্য, যা আগে দেখা যায়নি। ধন্যবাদ কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদা। এ পর্যায়ে কবি কামরুল আরিফ ভাই বলছেন, পিনু ভাই ঠিক বলেছেন, বাংলা সমালোচনা সাহিত্য বর্তমানে নাই বললেই চলে। কবি ক্যামেলিয়া আহমেদ বলছেন, একদম ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি গোলাম কিবরিয়া পিনু ভাই, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি এবার কবি কাজল চক্রবর্তীর কাছে, আবারও কবিতা শুনবো বলে। কবি কাজল চক্রবর্তী, আপনি এখন একটি কবিতা পাঠ করবেন। কবি কাজল চক্রবর্তী দাদা। আপনার মাইকটা আগে মিউটটা খুলে দেন। শোনা যাচ্ছে? মাইকের, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ফেব্রুয়ারি মাস সেই মাস যে মাসে আমার মাতৃভাষা বাংলাদেশে নিজস্ব জায়গা করে নিয়েছিল মুক্তিযুদ্ধকে অনুসরণ করে। সেই মুক্তিযুদ্ধে কলকাতা কিভাবে পাশে ছিল, তখন আমি নিতান্তই কিশোর, সেই সময় থেকে লেখা একটা কবিতা, মুক্তিযুদ্ধে কলকাতা। হালকা পাতলা গোফের মাথায় বয়স নাচে, আরশিনগর কাঁপছে তখন মুক্ত রোগে। দাপিয়ে বেড়ায় উর্দু ভাষার সৈনিক দল, বাংলার মাটি, বাংলার মাতা বিনুনি লাল, আউশের খেতে চাষার বেটার খড়ের চাল, সব জুঠায় খতম করদ আল্লাহ বল। শহরতলিতে আমিও তখন বেতার তারে, শুনতে শুনতে চুক্কু মিয়ার চরম পত্র, ঠিক বুঝেনি মরছে বাঙালি ওই নগরে, কলকাতাতেও সবাই তখন তুমুল ব্যস্ত। মুক্তিযুদ্ধে যেসব বাঙালি বনবাদারে জলপাই রঙে অস্ত্র সানিয়ে যুদ্ধ করে, তাদের জন্য তোমার জাহাজে দুহাত ভরে দাও তুলে দাও জলপাই যান রেখেছি তৈরি, বাঙালির পাশে অন্য বাঙালি মুক্তিযুদ্ধে এভাবেই ছিল কাঁধে কাঁধ রেখে 71। ধন্যবাদ। ধন্যবাদ কবি কাজল চক্রবর্তী দাদা। আমাদের সঙ্গে যুক্ত আছেন কামরুল হায়দার ফিরোজ ভাই। কুশল ভৌমিক বলছেন, সমালোচনা সাহিত্য থাকবে কি করে, সমালোচনা সহ্য করার মানসিকতা কি আছে আমাদের? এখন সমালোচনা মানেই বলয় হলে স্তুতি, ভিন্ন বলয় হলে নিন্দা করা। সেই নির্মোহ নিরপেক্ষ সম্পাদক সমালোচক কোথায়?
কবি মাহফুজা অনন্যা বলছেন খুব ভালো বললেন কবি শান্তি মুখোপাধ্যায়। কবি সমীর ঘোষ দাদা এসেছেন, দাদা বলছেন খুব ভালো হচ্ছে তৌফিক। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। কবি গোলাম কিবরিয়া পিনু ভাই, আপনি একটি কবিতা পাঠ করবেন এ পর্বে। আমি একটা ছোট কবিতা পড়ি। কবিতার শিরোনাম টিস্যু পেপার। টিস্যু পেপারের মতন ব্যবহৃত হওয়ার পর তুমিও পড়ে থাকবে ময়লার ঝুড়িতে। তেজপাতাও হয়ে পড়ে পরিত্যাজ্য পায়েসের কাছ থেকে। পরিত্রাণ ও পরিত্যাগের মধ্যে কতটুকু থাকে ব্যবধান? অগ্নি ও জ্বালানির তো একই গান। টিস্যু পেপারও ছিল তরতাজা গাছের অংশ, নিরীহ গাছের অংশ বংশচ্যুত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে চলে গিয়েছে লরিতে করে কারখানায়। চিরাই কলে উঠেছে আজব কারখানায়, কে কখন কাকে কি যে বানায়, কি যে বানায়। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। কামরুল বাহার আরিফ ভাই বলছেন কবি শান্তিময় দা পয়েন্টগুলো তুলে ধরেছেন, তবে বেশি এক্সপেরিমেন্ট কখনো কখনো কবিতাকে পাঠক থেকে দূরে ঠেলে দিয়েছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহিন রেজা ভাই। কবি শাহিন রেজা ভাই একটি কবিতা পাঠ করবেন, এরপরই কবিতা পাঠ করবেন কবি শান্তিময় মুখোপাধ্যায়। এ পর্যায়ে কবি শাহিন রেজা ভাই। ঝুল বারান্দায় আটকে ছিল রোদ, আর ফেরারি মেঘের কার্নিশে বসে শ্রাবণ বালিকারা নক্ষত্রের খোঁজে। কাব্য বিকেল জুড়ে বোদলেয়ার কিডস শব্দ ফানুষ হয়ে পড়ছিল মালনী ছড়ার বনে, টি গার্ডেনে এবং আমার কবিতা কালে। স্বর্ণ মন্দিরের চূড়া ঘেঁষে সাদা দাড়ি, সে কি রবীন্দ্রনাথ? গৌতম বুদ্ধের ধ্যানে নীলগিরি কেমন মাতাল। বান্দরবান থেকে দূরে হিমছড়ি অথবা ফয়েজ লেকে সন্ধ্যার ছবি হয়ে জীবনানন্দ দাস। তুষার পাণ্ডুলিপি জুড়ে কি নিবিড় মুগ্ধতা চাষ। আমার বারান্দা জুড়ে রোদ, আর ফেরারি কার্নিশে তুমি, মোহন চিত্রলতা চণ্ডীমার খোঁজে কি নিপুণ প্রতীক্ষারতা। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহিন রেজা। এ পর্যায়ে কবি কামরুল বাহার আরিফ বলছেন আমাদের মুক্তিযুদ্ধের কবিতার জন্য কাজল দাকে ধন্যবাদ, মুক্তিযুদ্ধ আমাদের বাঙালির গর্ব। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তিময় মুখোপাধ্যায়। দাদা আপনি একটি কবিতা পাঠ করবেন এ পর্বে। কবি শান্তিময় মুখোপাধ্যায়। নতুন কবিতা। কবিতার নাম সাদা পাতা টেবিলের উপর নীল, তাকে ঘিরে ছাইদান পেপারওয়েট অদ্ভুত গেটাপে সাঁড়াশি। দেরাজে রাখা কলমটি কি এসবের প্রতি খুব বেশি কৌতূহলী? প্রিয় ডটম্যান, ঘটনার বিবরণ দিতে গিয়ে তুমি যেন অতিরিক্ত হ্যাংওভার হয়েও না। চতুর্ভুজে ঢাকা পলিথিনের গাছে যেন সাদা পাতা ফুল হয়, তার পুঙ্কেশ্বরে নতুন শব্দের রেণু কামুক পতঙ্গটিকে বিষম মেরুর দিকে চুম্বক করে। প্রয়োজনে রিফিল শিশির হাতে তুলে দিও অ্যাভোমিন, ক্যাডবেরি ভ্রমে সে খাক। ধন্যবাদ কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদা চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। কবি মাসুরা লাকি বলছেন ঘোর লাগা কবিতা কবি শাহিন রেজা ভাইয়া। কবি কুশল ভৌমিক বলছেন বাহ শাহিন ভাই। ক্যামেলি আহমেদ সবার কবিতায় ভালো লাগছে। কবি বিপ্লব ঘোষ বলছেন বেশ ভালো লাগছে তৌফিক ভাই। এবং আমাদের কেশব রতন দাদা বলছেন শাহিন রেজা ভালো কবিতা বললেন। এ পর্যায়ে আমরা আবারও চলে যাব কবিতায়, কারণ আমাদের সময় যে কিভাবে চলে যাচ্ছে আমরা আসলে ঠিক বুঝতে পারছি না, খুব দ্রুতই সময় চলে যাচ্ছে। এ পর্যায়ে আবারও কবিতা পাঠে চলে যাচ্ছি, এরপরে চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। এ পর্বে কবিতা নিয়ে আসছেন আবারও শান্তিময় মুখোপাধ্যায়।
খুঁজে পাচ্ছিস না? না না, আছে। চালিয়ে যা। কবিতার নাম ডাইনো যুগ। ভ্রূণ খোসা ভেঙে প্রাচীন সরীসৃপ যাত্রাপথে পোকা খুঁটে খায়। এই ধাতু যুগ, তার আরো কত সময় গলানো আগে, অগ্নিকণিকারা যখন কার্বোডাইজড বারুদে রুদ্ধশ্বাস ছিল না, হাজারিবাগের গুহায় পূর্ব মানুষেরা এঁকেছিল সতর্ক চিত্রকলা। ভেবে স্থির পায়োদ্দার পিপাসায় আরো ছোট হয়ে আসে গ্রীষ্মপ্রধান অভ্যাসে। জাতীয় সড়ক দিয়ে প্রাগৈতিহাসিক ব্যস্ততা ছুটে যায় দৃষ্টিহীন খুলির হেডলাইট জ্বালিয়ে। কন্ট্যাক্ট লেন্সের ভেতর তাদের মর্মর পতন দেখি। মাল্টি স্টোরিড গুলো পরম তৃপ্তিতে পিতৃপুরুষের কঙ্কাল চিবোয়। ঘরময় ছড়িয়ে থাকে হাড়ের টুকরো। সেই আত্মজৈবনিক সারে জুরাসিক পার্কের গাছে ফুল ফোটে। ধন্যবাদ কবি শান্তি বয়দা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহিন রেজা। কবি শাহিন রেজা ভাই, আপনি একটি কবিতা পাঠ করবেন। পড়বেন তামাদি মার্বেল। খেলার ছলে কাছাকাছি আসতেই তোমার দুটি চোখ মার্বেল হয়ে গেল। যখনকার কথা বলছি তখন তুমি ফ্রক ধরেছ। আমরা আড়ালে আবডালে মার্বেল নিয়ে কথা বললেই তোমার কান খাড়া হয়ে উঠত, আর তুমি সবার চোখ এড়িয়ে তাকাতে নিচের দিকে। তোমার লক্ষ্য যে বুকের উপরে ভাঁজ করা সেই কাপড় খণ্ডটা, তা না দেখেও বুঝে নিতে আমাদের কষ্ট হতো না। তোমার সাথে মার্বেল খেলার স্বাদ আমার হয়নি কোনোদিন। মার্বেল খেলায় তোমার পার্টনার ছিল অন্য কেউ। আমি কেবল মাঠ থেকে মার্বেল কুড়িয়ে তোমার দুধ রং হাতে তুলে দিতাম মাত্র। একদিন কাছে আসতেই তোমার মার্বেল চোখ আমাকে ছবুল দিয়েছিল। সে থেকেই মার্বেলে আমার ভীষণ ভীতি। আমার জীবনে অলিখিতভাবে নিষিদ্ধ মার্বেল খেলা। সেই থেকে শুরু কবির সন্ন্যাস। ধন্যবাদ। ধন্যবাদ কবি শাহিন রেজা ভাই। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কাজল চক্রবর্তী। এরপর প্রস্তুত থাকবেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। এ পর্যায়ে কবিতা পাঠ করছেন কবি কাজল চক্রবর্তী। মাইকটা মিউট করা আছে আপনার। হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। এখন পড়ুন। প্রেমের কবিতা নূতন বাদশায়ন। তোমার প্রিয় শাড়িটির সঙ্গে আমি যেভাবে কথা বলি সবটাই সে বোঝে, আর বোঝে বলেই অবাধ্য হয়। অবাধ্য হলেই তোমার মুঠোয় লুকোনো শব্দগুলো পড়ে যায়। শব্দগুলো ভঙ্গুর বলেই পাঠোদ্ধার অসম্পূর্ণ থাকে। অপাঠ্য শব্দের মতো তোমার পছন্দ তখন দুর্বোধ্য লাগে। তোমার প্রিয় শাড়িটির সঙ্গে আমি যেভাবে কথা বলি সে কথায় একটা নতুন বাদশায়ন লেখা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কাজল চক্রবর্তী দাদা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অঞ্জনা চক্রবর্তী। কবি মাসুরা লাকি বলছেন কবি শাহিন রেজা ভাইয়া সেই কবির সন্ন্যাস। ধন্যবাদ। কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু। কবিতা শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও। ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলজ শব্দ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর গড়ান হেতাল, ওর গোলপাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও।
ওর বাওয়ালি মোয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও। ওর কচি পাতা পঞ্চমুখী জবা স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে? ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু। আপনি এখনই যাবেন না, ইতিমধ্যে কবি কামরুল আরিফ বলছেন আরো একটু আড্ডাময় হলে ভালো লাগতো, মনে হচ্ছে সময়ের খুব তাড়া। আসলে কিভাবে 50 মিনিট পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। যাই হোক, কবি কুশল ভৌমিক বলছেন কবিতার জমাট আড্ডা। এ পর্যায়ে আমরা আরেকটি কবিতা শুনবো। আমি যেহেতু গোলাম কিবরিয়া ভাই আমাদের সামনে রয়েছেন, কবি গোলাম কিবরিয়া ভাই আপনি আরেকটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন কবি শাহিন রেজা। কবি গোলাম কিবরিয়া পিনু ভাই এখন একটি কবিতা পাঠ করছেন। কবিতার শিরোনাম একটা ছোট ভুল। একটা ছোট ভুল হওয়ায় ওর উঠানের ফুল গাছগুলো তছনছ করো না। ওর বাড়িতেই শুধু বাগান রয়েছে। ওর বাগানের কারণেই আমাদের তল্লাটে সৌন্দর্য। একটা ছোট ভুল হওয়ায় ওদের গোয়াল ঘরে আগুন দিও না। ওদের গাভীর দুধে আমাদের সন্তানেরা পুষ্ট। ভূমিষ্ঠ হওয়া শিশু নিয়ে এখন রয়েছে অপেক্ষায় নতুন জননী। মানুষের একটা ছোট ভুল মাফ করে দিও। প্রত্যেক মানুষে কত রকমের ভুল, আর ওর চাঁদটা আকাশে ফুটেছে বলে ওর কালো চিহ্নটা জ্যোৎস্না প্লাবনে বড় বেশি হয়ে দেখা দেয়, বড় বেশি হয়ে দেখা দেয়। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহিন রেজা। কবি কামনার কোহলি বলছেন বাহ পিনু ভাই, আজকে আড্ডা দারুণ জমে উঠেছে, সময় বাড়ান প্লিজ। সময় কিছু বাড়বে আশা করছি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শাহিন রেজা। কবি শাহিন রেজা ভাই। এসেছ কি ফুল চাঁদ পৌষের ঘরে। কবিতার শিরোনাম। শুয়ে আছে রোদগুলো, মাড়িয়ে দুপুর, আমি যাচ্ছি হেঁটে। দুই পায়ে ঝরা পাতার নুপুর, এক ফালি মেঘ নিয়ে চুলে। তুমিও ঘুঘুর ডাকে স্মৃতিটুকু ভুলে এসেছ কি? জানি না জীবন কেন দেয় ফাঁকি, চাঁদের আল ধরে কয়েকটা জোনাকি দেখেছিল নাকি? আহা এই তো পলাশ ফুল, বুকে তার লাল, যেন সে দাঁড়িয়ে আছে বসেকের কাল। কবিতা লিখেছি চিঠি, সেই সাথে প্রণয়ের খাম, কত যত্নে তারই বুকে আমার এসে নাম। ভুল করে ভুলে যাওয়া ধুধু পথ ধরে এসেছ কি ফুল চাঁদ পৌষের ঘরে। চমৎকার একটি কবিতা পাঠ করলেন কবি শাহিন রেজা ভাই। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কাজল চক্রবর্তী দাদা। কাজল দা আপনি একটি কবিতা পাঠ করবেন, তার পূর্বে মাইকটি মিউট থেকে অন করেন। হ্যাঁ কাজল দা মাইকটা মিউট থেকে অন করেন। ঠিক আছে পড়ুন। আবার মাইকটা মিউট হয়ে গেছে, আপনার মাইকটা মিউট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, খুব কনভার্সেন্ট নই ব্যাপারটা। এখন ঠিক আছে। কে তোমাকে, কবিতার নাম কে তোমাকে। কে তোমাকে চিনিয়েছিল ঘুড়ি, সুতো ধরে নিয়ন্ত্রণের জাদু। ঘুড়ির চলায় ছড়িয়ে পড়া দ্রুত মেঘের নীলে অজানা সুরসুরি। কে তোমাকে দিয়েছিল স্বর, স্বরের পাশে ছন্দ দীঘল বাড়ি। এলো চুলের কামনাময় শাড়ি, আল গোছে খুলে রেখেছ অতঃপর। এসব যখন আমাদের কথা ছিল, যায়নি ভেসে অবিশ্বাসের জলে। এখন দেখছি সব দিকে জলে স্থলে আমাদের কথা কেউ কেউ
খুলে বলে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কাজল চক্রবর্তী দাদা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তিময় মুখোপাধ্যায়। দাদা, এবার আপনার পর্ব, আপনি কবিতাটি পাঠ করুন। কবিতার নাম জুতো চরিত। জুতোর নম্বর দেখে পায়ের চরিত্রটি অনায়াসে বোঝা যায়। সমুদ্রে ভাসতে ভাসতে যখন একটা জুতো ঝাউবনের ছায়ায় মুখ থুবড়ে পড়ে, আমি দেখি একটা 6 নম্বর পা রাগে গড়গড় করতে করতে গলিয়ালি ভেঙে হেঁটে আসছে। তার গোড়ালিতে লালচে আভা আর নখে মেরুন নেল পালিশ। শীষ দিতে দিতে বিকেলের কাজুবনটিকে কাছে টেনে নিল। জুতোদের আত্মসম্মান বোধ নিয়ে আকাশের তারারাও খুব স্পর্শকাতর। খসে পড়তে পড়তেও তারা ইতস্তত খুঁজতে থাকে সেই জুতোটিকে, যার চামড়ায় প্রকৃতপক্ষে হিংসার কোনো সিলেবাস নাই। এক পায়ে দাঁড়ানো স্থির সারসের চোখই সেই অপাববিদ্ধ দেখতে পায়। সবুজ জলে পা ডুবিয়ে যখন তুমি গত রাতের না ঘুমানো চোখ দুটো দেখতে থাকো, সেই পা দুটোর দিকে তাকিয়ে আমি এক আশ্চর্য জুতোর স্বপ্ন দেখি। বিষাদের ভারী ওঠানামায় মেঘেদের টুকরোগুলো সেলাই হতে হতে একটা আস্ত জুতোর হাসিতে তোমার পায়ে লুটিয়ে পড়ে। পার্থিব জুতোদের সাথে আপাত অর্থে এই হাসির তুলনা কোনো বাতাসিয়া পা দুটোর পক্ষেই সম্ভব। ধন্যবাদ কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদা। এ পর্যায়ে কবি কামেলি আহমেদ বলছেন, খুব ভালো ভালো কবিতা শোনালেন সবাই। শেখ নুরুল আমিন বলছেন, প্রেমের উপাখ্যান। কবি মাহফুজা অনন্যা বলছেন, কবি শাহিন রেজার কণ্ঠে অসাধারণ কবিতা, ভালো লাগলো। এ পর্যায়ে আমাদেরকে 10 মিনিট সময় স্টুডিও থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তো আমরা খুব শেষের দিকে চলে আসছি প্রায়। যেহেতু শান্তিদা এখনো আমাদের সামনে রয়েছেন, দাদা আপনাকে দিয়ে শুরু করছি। আমাদের একটি প্রশ্ন রয়েছে, এবার একই প্রশ্ন আমরা সবাইকে করব, তবে আপনারা চেষ্টা করবেন 2 মিনিটের মধ্যে প্রশ্নের অ্যান্সার করে দেওয়ার জন্য আর কি। আমি প্রথমেই চলে যাচ্ছি কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদার কাছে। দাদা, লেখালেখির জগতে আপনি কিভাবে এলেন? এটা একটা অ্যাক্সিডেন্ট আর কি। আমরা আড্ডা ফাড্ডা মারতাম, আমাদের মধ্যে এক বন্ধু কবিতা লিখতো লুকিয়ে লুকিয়ে, এবং সে কি করবে, খুব লজ্জা ভাবে দেখতো এইগুলো কি লিখেছি একটু দেখতো পড়ে, এই পড়ি। হ্যাঁ, এবার হলো ও যখন লিখতো আমরাও লিখি একটু করে, হ্যাঁ আমরাও লিখতে শুরু করে দিলাম। এই করতে করতে লেখালেখি শুরু হলো, পত্রিকার পরিকল্পনা হলো, পত্রিকাও বেরোলো, এই চলছে তারপর থেকে নিরবচ্ছিন্ন। মানে কোন সালে ঘটনা এটা? এটা এই 77-78 এরকম। আচ্ছা, ধন্যবাদ কবি শান্তিময় মুখোপাধ্যায় দাদা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। কবি গোলাম কিবরিয়া পিনু ভাই, আপনিও বলবেন লেখালেখির জগতে আপনি কিভাবে এলেন? আসলে আমাদের জন্ম তো মুক্তিযুদ্ধের পূর্বেই, পাকিস্তান আমলে। আর মুক্তিযুদ্ধ যখন বাংলাদেশে শুরু হলো, তখন আমরা কিশোর বয়স, আমাদের শিশু বয়স, এবং স্বাধীনতার পর স্বাভাবিকভাবে একটা নতুন পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক ঘটনা, মুক্তিযুদ্ধের স্বপ্ন ইত্যাদি অনেক ধরনের অভিঘাত আমাদের মনের মধ্যে আন্দোলিত হলো, অনুরণিত হলো। আমরা স্বাধীনতার পর বিভিন্ন শিশু কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত হলাম। আমরা গাইবান্ধা শহরে বসবাস করি। একটা সাংস্কৃতিক, সাহিত্য এবং শিশু কিশোর সংগঠনের একটা আবহাওয়ার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। সেই পরিবেশটায় কবিতা লেখার ক্ষেত্রে, সাহিত্য রচনা করার ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী ছিল, অনুপ্রাণিত করেছে। সেই পরিবেশ পরিস্থিতি থেকেই আমরা অনেকেই তখন লেখালেখি শুরু করেছি, মফস্বল শহর থেকে, এবং তখন থেকে আমাদের লেখালেখিটা শুরু হয়েছে, আজ অবধি চলছে। আমরা মনে করি যে লেখালেখি একটা সংগ্রামের বিষয়, একটা ধারাবাহিকতার বিষয়, একটা আত্মত্যাগের বিষয়, এবং সেই চিন্তা ভাবনা থেকে মনে করি যে আমার মধ্যে যে চিন্তা চেতনা অনুরণিত হয় সেটা আমি পাঠকের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি, কবিতার মধ্য দিয়ে, অন্যান্য লেখালেখির মধ্য দিয়ে। এইটুকুই বলি আর কি, আজকে সময় কম।
ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু। কবি কামরুল বাহার আরিফ ভাই বলছেন জুতা নিয়ে দারুণ তো বাতাসিয়া পা। শেখ নুরুল আমিন বলছেন শান্তিময় অহিংস পদাবলী গাইলেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি কাজল চক্রবর্তী দাদার কাছে। দাদা, আপনি এবার বলবেন আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন। কবি কাজল চক্রবর্তী। আমি শৈশব আমার যেখানে কেটেছে দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়ায়, আমাদের ওখানে একটা পাড়ায় ক্লাব ছিল। সেই ক্লাব থেকে প্রতি বছর পুজোর আগে হাতে লেখা একটা কাগজ বেরোতো উদয়ের পথে, এবং সেখানে যারা উৎসাহী তারা লেখা জমা দিত। তো স্বভাবত একটা আমাদের মধ্যে প্রত্যেকের একটা প্রতিযোগিতা ব্যাপার ছিল, প্রচুর লেখা জমা পড়তো, তার থেকে অল্প কিছু লেখা নিয়ে ছাপা হতো। লেখালেখি শুরু বলা যায় ওখানেই। এবং তারপরে স্কুলেও যে বার্ষিক কাগজ বেরোতো ছাত্র বন্ধু, সেখানেও একটা লেখা জমা দেওয়ার উৎসাহ পেতাম আমরা, সেখানেও কিছু লেখালেখি দিয়ে শুরু হয়। তারপরে যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম তখন দেখলাম যে না, ওগুলো তো আর নেই, আমাদের নিজেদের কিছু লেখালেখি শুরু করতে হবে। তখন লেখালেখি শুরু হলো, এবং এই লেখালেখি শুরুর মধ্যে দিয়েই আমার পত্রিকা সাংস্কৃতিক খবরের জন্ম। এবং এটা সাংস্কৃতিক খবর নাম এই কারণেই হয়েছে যে তখন সংস্কৃতিকে কেন্দ্র করে কোথাও কবিতার মিছিল হচ্ছে, শাহজাহান সিদ্দিকী ময়মনসিংহে করছে, কলকাতায় কবিতার দেশলাই বেরোচ্ছে, কবিতার পোস্টার বেরোচ্ছে, এই সমস্ত সংবাদকে কাছে এনে আমাদের কবিতা কেন্দ্রিক এই পত্রিকা শুরু হয়। এবং তারপরে থেকে আমি আমার এই পত্রিকা নিয়েই আছি, এবং আমার যাবতীয় লেখালেখি পত্রিকাকে কেন্দ্র করে। এবং পিনু যেটা বললো আমি ওর সঙ্গে ভীষণভাবে সহমত। আমি যে সমাজে থাকি, আমার চারপাশে যা দেখি, আমার যা বুদ্ধি যেটাকে ভেদ করে, যা আমার বুদ্ধি যেটাকে বুদ্ধির কাছে যেটা ভেদ্য হয়ে ওঠে, সেই বিষয়গুলোকে নির্বাচন করেই আমার কবিতা লেখালেখি এবং কবিতা লেখার চেষ্টা আমার সেখান থেকেই, জানি না কিছু হচ্ছে কিনা। প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ কবি কাজল চক্রবর্তী। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি শাহিন রেজা ভাইয়ের কাছে। কবি শাহিন রেজা ভাই, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন করছি, সময় খুবই সংক্ষিপ্ত, আপনি ওইভাবে বলবেন আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন। কবি শাহিন রেজা। আমি এইটাই কবি শাহাবুদ্দিনের প্রতি। এই দিনে উনি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন, অর্থাৎ কিছুই শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না কিছু। আপনাকে দেখা যাচ্ছে না তো? আপনাকে দেখা যাচ্ছে না, আপনি সম্ভবত বেরিয়ে গেছেন, আবার হ্যাঁ প্রবেশ করছেন না, আপনি। আমি আছি 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 হ্যাঁ বলুন। নেটে একটু ঝামেলা করেছিল, একটা কল আসছিল। তো যাই হোক, আমার বাবা ভালো কবিতা আবৃত্তি করতেন, এবং সেই আবৃত্তি শুনে শুনে কবিতার প্রতি আমার ভিতরে একটি ভালোবাসা জন্ম লাভ করে। আর সেখান থেকেই নিজে এক সময় বেরিয়ে এসে লেখালেখিতে জড়িয়ে পড়ি। সেই থেকে শুরু, এখনো চলছে। ধন্যবাদ। আমাদের চমৎকার ভাবে শাহিন ভাই বললেন। আসলে মজার বিষয় হলো যে আমাদের হাতে আরো 7 মিনিট সময় রয়েছে, তো কোনো সময় আমরা নষ্ট করতে চাই না। তো যেহেতু শাহিন ভাই এখনো সামনেই রয়েছেন, শাহিন ভাই আপনি আরেকটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন গোলাম কিবরিয়া পিনু ভাই। শাহিন ভাই একটি কবিতা পাঠ করছেন এই মুহূর্তে। তৌফিক, আমরা বোধহয় তোমার মুখ থেকে ফজল ভাইয়ের প্রতি একটু শ্রদ্ধা আমরা আশা করতে পারি, কারণ তিনি অবশ্যই আমি তোমারও বলবো, খুব আমি প্রিয়জন ছিলেন। বলবো, কবিতার পাঠটা হয়ে যাক, আমি বলছি। আচ্ছা। বৈশাখে বালিকারা, বৈশাখে বালিকারা, জ্যোৎস্নাগুলো শুয়েছিল যেন অগুন্তি জোনাকি ঘাসের থালায়। অক্লান্ত মুহূর্ত আর সেই সব ছায়াগুলো ফুটছিল রাত্রির নদী হয়ে। এবং তুমি, আমার কবিতা মেঘ ঘন বৃষ্টির খোঁজে। প্রসবে প্রসবে রাত ক্রমশ গভীর হলে আমিও মুগ্ধতা আলোর প্রাচীর বেয়ে সবাসনে যোগিনীর খোঁজে। অন্ধকারে শুয়ে থাকে ছায়া সুন্দর রৌদ্রালোকে, কেবল নগ্নতা। বৈশাখে নগ্ন মেঘ, নগ্ন জল কাদা এবং বালিকারা। ধন্যবাদ।
ধন্যবাদ কবি শাহিন রেজা। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। কবিতার শিরোনাম হিসেবের খাতা। সবকিছুর জন্য হিসেবের খাতা খুলতে হয় না, যোগ বিয়োগ করতে হয় না। হিসেবের খাতা খুললেই স্নেহ কর্পূর হয়ে উড়ে যায়, যোগ বিয়োগ করলেই ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যায়। গুণভাগ যদি করো আত্মীয়তা অদৃশ্য হয়ে যায়। সুদ আসলে হিসেব করলেই বন্ধুত্ব জলে দ্রবীভূত হয়ে যায়। অথচ এখন হিসেবের জন্য কি দ্রুত স্মার্টফোনের ক্যালকুলেটর ব্যবহার করছি। হিসেব ছাড়াই জীবনের চাকা জলে স্থলেও কাদায় ঘোরাতে হয়। সব অঙ্কের উত্তর মেলানো যায় না, সব অঙ্কের উত্তর মেলানো যায় না। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শান্তিময় মুখোপাধ্যায়। কবিতার নাম হাহা হি হি উহ। সম্পর্কের সাথে একটা আবেগ জুড়ে দিলে একটা রোগা সুতোও ক্রমশ মোটা হয়ে যায়। তখন আর ছিঁড়ে যাবার কোনো ভয় থাকে না। গায়ে গতরে বাড়তে বাড়তে ফাঁসির দড়ি হয়ে গেলেও হাড় ঝিরঝিরে দুটো স্তন যখন সাহায্যের জন্য তাদের মোটাগুলো মেলে দেয়, হরলিক্স, কমপ্ল্যান বা বোর্নভিটার কৌটোরা মুখ ফিরিয়ে নিলেও ডুরাবলিনের আলতো কামড় তাকে স্ফীত করে তোলে। এই বেড়ে ওঠা খুব আবশ্যিক কিনা তার সরেজমিন তদন্ত করতে একটা শিমুল গাছ পরিণত বীজগুলো ছড়িয়ে দিচ্ছে হাওয়ায়। একে অন্যের গায়ে ঢলাঢলি আর খুনসুটিতে তাদের পেট ফেটে যায়। আর সেখান থেকে গমকে গমকে তুলোরা পৃথিবীতে নেমে আসে। জনচেতনা বৃদ্ধিকারী এজেন্ডায় তারা যে বৃহত্তর আরামের নির্ঘণ্ট লিখে রাখে, শেষ পর্যন্ত তা এক পাশবালিকের স্বপ্ন উত্তেজিত করার মহড়া মাত্র। একই সাথে যা সংবেদনশীল ও আত্মহত্যা প্রবণ। ধন্যবাদ কবি শান্তিময় মুখোপাধ্যায়। মিস্টার বদরুল্লাহ বলছেন, থ্যাংক ইউ ডিয়ার পয়েট শাহিন রেজা ফর হিজ লাভলি লাভ ওয়ার্ডস। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কাজল চক্রবর্তী। কাজল দা, এখন আপনি কবিতা পাঠ করবেন। হ্যাঁ, 8-এর দশকে যে কবিতা চর্চা শুরু হয়েছিল, আমি সেই চর্চারই কয়েকটা কবিতা পড়ছি। এক লাইনের কবিতা। আলাপ। চোখে চোখ রাখতেই পিছলে গেল দৃষ্টি। পরের কবিতা প্রলাপ। কথা আর কথা, বাক্স দুটো ভরে গেল প্রেমে। পরের কবিতা বিলাপ। অপেক্ষার রিক্সা থামে দরজায়। মুখোমুখি। এত আয়োজন, কেন এত খাবো। শেষ কবিতা হা হা। যে নামেই ডাকো আমি কাজলই থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ কাজল দা, চমৎকার 4 লাইনের 4টি কবিতা আমাদেরকে কাজল এতক্ষণ কোন দশকের কবিতা পাঠ করেছিল এর আগে? আমাদের মধ্য কবি 80 দশকে গুরুত্বপূর্ণ কবি সৌমিত বসু দাদা লিখছেন, 8-এর কবিদের ঠিক কেন মনে রাখবে বাংলা কবিতা। এর উত্তর আপনারা 4 জনই দিবেন, আজকে নয় অন্য কোনো দিনে কোনো এক অনুষ্ঠানে অথবা লিখে গদ্যের মধ্য দিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আসলে অনুষ্ঠানটি আরো 30 মিনিট করতে পারলে আমাদেরকে সময় যেতে দেওয়া হয়েছে থেকে, এটা হলো 1 ঘন্টা 10 মিনিট, আর রয়েছে মাত্র 1 মিনিট। আজকে বাংলা কবিতায় 50 দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি ফজল শাহাবুদ্দিনের প্রয়াণ দিবস। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, তাকে আমরা স্মরণ করছি। এবং 80 দশকের কবি ও কবিতা পাঠ, এই আড্ডাটি আমরা ধারাবাহিকভাবে আরো কয়েকটি পর্ব করব। যেমন আমরা করছি 90-এর কবি ও কবিতা পাঠের ধারাবাহিক আড্ডা, ঠিক তেমনি 80-র কবি ও কবিতা পাঠের আমরা ধারাবাহিক কয়েকটি পর্ব করব, যে পর্বে আমরা আপনাদের কাছ থেকে আরো মূল্যবান তথ্য শুনবো। কারণ প্রশ্ন আমরা নিয়ে এসেছিলাম 5টি, কিন্তু আমরা প্রশ্ন করেছি মাত্র 2টি সময়ের স্বল্পতার কারণে।
তো এটা হয়ে ওঠে নাই। তো সবচেয়ে ভালো হয়েছে আজকে যেটি, সেটা হলো আপনাদের মুখ থেকে স্বকণ্ঠে কবিতা শোনা, যা অনেক পাঠকই শুনেছেন এবং অনেকেই আপনাদের কবিতা শুনে আপ্লুত, আলোড়িত, বিমোহিত। এই কারণে সকলকে ধন্যবাদ যারা আজকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন। ভবিষ্যতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বড় কোনো অনুষ্ঠান করব। আমরা চেষ্টা করব আমাদের ডোমেইনটা টাইম আপনাদের দিন ডাকবো, টাইমটা বাড়াবো আমরা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জানালাম।